আদ্দিন হাসপাতালে ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিদর্শন, স্টাফদের জিজ্ঞাসাবাদ, ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলল তদন্ত কমিটি। সংবিধান সংশোধনে সংসদীয় কমিটির জন্য এখনো নাম দেয়নি বিরোধী দল, জুলাই সনদের রোডম্যাপ অনুযায়ী হবে সংস্কার। 5 জন বিরোধী দলের কাছ থেকে চেয়েছি, ওনারা বলেছেন এই সামনের সেশনে জানাবেন, আমরা অপেক্ষায় আছি। হামে ঢাকা ও বরিশালে 2 শিশুর মৃত্যু, মোট প্রাণহানি 585। আক্রান্তদের পুষ্টিকর খাবার, তরল পানীয় ও বিশ্রাম নেয়ার পরামর্শ। ঈদের ছুটি শেষে পরিবার নিয়ে কর্মক্ষেত্রে ফিরছেন অনেকে। সড়ক নৌপথে স্বস্তি থাকলেও রেলে ভোগান্তি, 5 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 7। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। দুপুর নাগাদ আদ্দিন হাসপাতালে গেছেন সিটি কর্পোরেশনের তদারকি কর্মকর্তারা। স্টাফ, নার্স ও কর্মকর্তাদেরকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। তবে আজও সাংবাদিক প্রবেশে বাধা দিয়েছেন স্টাফরা। গতকাল হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় উপস্থিত সাংবাদিকদের উপর চড়াও হয় হাসপাতালের স্টাফরা। আহত হন কয়েকজন সংবাদকর্মী। সাংবাদিক আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্মীদের অনিচ্ছাকৃত আচরণে কোনো সাংবাদিক আঘাত পেয়ে থাকলে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। নবজাতক মৃত্যুর ঘটনার তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়ে আগামী 3 জুন নির্ধারণ করেছে। হাসপাতালে মারা যাওয়া 2 যমজ শিশুর বাসায় পরিবারে গিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে তদন্ত দল। দুপুরে রাজধানীর বনশ্রীতে 2 যমজ শিশুর বাসায় যায় তদন্ত দলের সদস্যরা। এ সময় 2 শিশুর বাবা মায়ের সাথে কথা বলেন তারা। শিশুর মা জানান, এসি কে বন্ধ করেছে সেই বিষয়টি তিনি জানেন না। তার সাথে থাকা 2 বছরের ছেলে রাতে অসুস্থ হয়ে পড়েছিল। এরপর ছেলেকে ওষুধ দিয়ে তাকে নিয়ে এনআইসিইউতে চলে যান শিশুর মা। রাত থেকে সকাল পর্যন্ত হাসপাতালের কেউ খোঁজ নিতে আসেনি বলেও জানান তিনি। দর্শক, আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের ঘটনা তদন্তে সেখানে সিটি কর্পোরেশনের তদারকি কর্মকর্তারা গিয়েছেন। আমার সহকর্মী মশিউর অনিক সেখানে রয়েছেন, বাকিটা জানতে যাব তার কাছে। অনেক একটু জানতে চাই, সিটি কর্পোরেশনের কর্মকর্তারা মূলত কি কারণে হাসপাতাল পরিদর্শনে এসেছেন, এই মুহূর্তের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এখানে এসে পৌঁছেছে, অর্থাৎ আদ্দিন হাসপাতাল এসে পৌঁছেছে, সেটি বিষয়ে কথা বলেই আসলে শুরু করতে চাই। আসলে এখান দিয়ে যারা ঢুকেছেন তারা বলেছেন যে আজকে এখানে তারা পর্যালোচনা করবেন এবং কোনো ধরনের যদি অসঙ্গতি পান তাহলে তারা ব্যবস্থা নেবেন। এবং 4 সদস্যের যারা ঢুকেছেন ম্যাজিস্ট্রেট দল, সে 4 সদস্যের ভিতরে 3 জনই কিন্তু ম্যাজিস্ট্রেট আছে বলে কিন্তু আমরা তথ্য পেয়েছি। একটু দেখাতে চাই, আসলে যেই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যারিকেড দেওয়া আছে, সেই জায়গাটিতে কিছুক্ষণ আগেই সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল হাসপাতাল কর্তৃপক্ষের লোকেদের এবং হাসপাতাল কর্তৃপক্ষের লোকেদের সঙ্গে সাংবাদিকদের এই যে ক্ষণে ক্ষণে থেকে উত্তপ্ত যে বাক্য বিনিময়, তার পেছনে একটা বড় কারণ হচ্ছে সাংবাদিকরা ভেতরে যেতে চাচ্ছেন। ম্যাজিস্ট্রেটের সঙ্গে থেকে কি ধরনের পদক্ষেপ ম্যাজিস্ট্রেটরা নিতে চাচ্ছেন সে বিষয় সম্পর্কে জানার তাদের অভিপ্রায় রয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যেহেতু কিছু সেন্সিটিভ পেশেন্ট এখানে আছেন এবং এখনো যেহেতু হাসপাতালে রোগী আছে, ভর্তি আছে, তাই সেক্ষেত্রে চাইলেই কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়ার সুযোগ আসলে তাদের নেই। কিন্তু সমস্যা যেটি ঘটছে সেটা হচ্ছে বারবার করে যেই সমস্ত বাক্য বিনিময়গুলো ঘটছে, উত্তপ্ত বাক্য বিনিময়গুলো ঘটছে, সেগুলো কোনো ক্রমে আসলে প্রত্যাশিত নয় বলেও জানিয়েছেন এখানে যারা আসলে রোগীরা ভর্তি আছেন তারাও। সাম্প্রতিক সময়ের যে তথ্য উপাত্ত সেগুলোকে যদি আমি আবার একটু তুলে ধরতে চাই, তাহলে এই হাসপাতালে নবজাতক যেই মৃত্যু, ওয়ার্ডে মৃত্যু, সেই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু ধীরে ধীরে অনেকগুলো তথ্য বের হয়ে এসেছে। যেমন এই হাসপাতালের সঙ্গে সংগঠিত যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যেগুলোর থাকার কথা ছিল না, নানা ধরনের যে সমস্ত লাইসেন্স পাওয়ার কথা ছিল তারা কিভাবে পেয়েছেন সেগুলো কিন্তু প্রশ্ন হয়ে এসেছে। এখন পর্যন্ত আসলে ম্যাজিস্ট্রেটরা বের হন নাই এবং তাদের যে বক্তব্য, সে বক্তব্য দেখলে আমরা আসলে শুনলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাব যে ঠিক কি পদক্ষেপ তারা নিতে যাচ্ছেন এবং ভবিষ্যতে এই ধরনের যে সমস্ত তৎপরতা সেগুলো রোধ করার জন্য কি ধরনের পদক্ষেপ নেবে সরকার।
অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার কাল শুনানি। চার্জশিট গ্রহণ করা হলে বিচার কাজ শুরু হবে। ঈদের আগেই এই মামলায় দুজনকে আসামি দেখিয়ে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপরই মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেওয়া হয়। পরে ওই ট্রাইব্যুনালের বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে জুনের 1 তারিখ শুনানির তারিখ নির্ধারণ করেন। গত 19 মে সকালে পল্লবীর একটি বাসা থেকে রক্তাক্ত খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রামিসার মরদেহ। পর তিনি নিহতের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করলে প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রীকে আটক করে পুলিশ। সংবিধান সংশোধনের জন্য সংসদীয় কমিটিতে 5 জন সদস্য দেওয়ার বিষয়ে বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সরকার, এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শৈলকুপায় এক অনুষ্ঠানে তিনি বলেন, বিরোধী দলের থেকে নাম পাওয়া গেলে সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদের পথ ধরে এগোনো হবে। আইনমন্ত্রী কথা বলেন শিশু রামিসা হত্যাকাণ্ড নিয়েও। জানান আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করবে রাষ্ট্রপক্ষ। যে তথ্য প্রমাণ রয়েছে তাতে প্রত্যাশা আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান আইনমন্ত্রী। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আমাদের পক্ষ থেকে 7 জন রেখেছি। 5 জন অন্যান্য দলের প্রতিনিধি যারা আছেন, স্বতন্ত্র প্রতিনিধি যারা আছেন তাদের মধ্য থেকে রেখেছি। আর 5 জন বিরোধী দলের কাছ থেকে চেয়েছি। ওনারা বলেছেন এই সামনের সেশনে জানাবেন, আমরা অপেক্ষায় আছি। ওনাদেরটা পেলেই আমরা সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদের পথ ধরে হেঁটে যাব। হাম ও উপসর্গ নিয়ে আজ ঢাকা ও বরিশালে 2 শিশুর মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো 585 জনে। রোববার সকাল থেকে হামে আক্রান্ত হয়ে ডিএনসিসি হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতালে শতাধিক রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা নিতে ঢাকার বাইরে থেকে প্রতিদিনই আসছে হামে আক্রান্ত শিশুরা। শনিবার দেয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে 8 শিশুর মৃত্যু হয়েছে। গত 15ই মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে প্রাণহানি 495টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও 90 শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও উপসর্গ নিয়ে এই সময়ে মোট 585 শিশু মারা গেছে। আক্রান্ত রোগীকে পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং প্রচুর তরল পানীয় দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডাক্তার কাছে গেছে আর ভর্তি দিই না, সিট নেই, সিট আছে এমনি কিছু সিট নেই, সিট দেয় না, সিট দেওয়ার কারণে ভর্তি করে না। ফেরত দিয়ে দিছে ডাক্তার। আজকে তো সিরিয়াসলি অবস্থা বাচ্চার, কিছু বলেন। আমরা বলছি যে বাচ্চা আজকে 6 দিন যাবত জ্বর, কোনো কিছু খায় না, অবস্থা অনেক খারাপ। সিরিয়াসলি বাচ্চার মুখ দেখলেই বোঝা যাবে। ডাক্তার মনে দেখাইছি, ফার্মেসি দেখাইছি, দেখানে তো পরে কালকে আবার অন্য মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। পরে আর কেজি মেডিকেল থেকে তারা বলছে এনে হইব না, অন্য মেডিকেলে নিয়ে আসো। জ্বরটা মানে থেমে থেমে উঠে, তা এখনো মানে এই অবস্থায় আছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেবে না সরকার। পরিদর্শন শেষে এমনটা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে যান তিনি। এ সময় মন্ত্রী বলেন, এই জায়গা ঘিরে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। শিগগিরই সেখানে নতুন কারাগার নির্মাণের কাজ শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে, তবে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না। যাচাই বাছাই করে প্রয়োজনে পুনর্বাসন করা হবে। জঙ্গল সলিমপুর রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের রাষ্ট্রে পরিণত হয়েছিল বলেও মন্তব্য করেন মন্ত্রী। বলেন, সরকার দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যেই সন্ত্রাসীদের অভয়ারণ্য ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে কারাগারের একটা স্থাপনা অনেক বছর আগের থেকেই ঝুলে আছে, যেটা চট্টগ্রাম কারাগারকে শিফট করার। সেইটা একটা খাস ল্যান্ডের মধ্যে বাইজুদ্দি লিংকের আশেপাশে, যেখানে এখনো বসতি নাই, সেই জায়গাটা চিহ্নিত করে সেটা মোটামুটি ডিমার্কেটেড করা হয়েছে। জেলা প্রশাসন সেটা ব্যবস্থা নেবে বুঝিয়ে দেওয়ার জন্য। জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। এর প্রধান কারণ সরকারি দলের লোকজন এসবের সাথে জড়িত, এমন অভিযোগ করেছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে কুমিল্লার 14 গ্রাম উপজেলায় জামায়াতের ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় ডাক্তার তাহের বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সরকার দলীয় লোকজন জড়িত থাকলে
চাইলেও অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে পারে না। এই ধারা অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকানো যাবে না। দ্রুত সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। গ্র্যাজুয়ালি আরও অবনতি করছে। আপনারা দেখেছেন বেশ কিছু শিশু মারা গেছে, র্যাপ কেস হচ্ছে, মামলা হচ্ছে, এটা একেবারেই অপ্রত্যাশিত। এর প্রধান কারণ হচ্ছে সরকারি দলের লোকেরাই এগুলোর সাথে জড়িত। যেহেতু সরকারি দলের লোকেরা জড়িত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় তাদের সাথে যে কঠোর আচরণ করা দরকার সেই আচরণটা তারা করতে পারছে। বিএনপিতে কিছু অশিক্ষিত লোকজন আছে, তারা জানে না বাজেট নির্ধারণ মানে টাকা নিয়ে যাওয়া নয়, বিএনপির উচিত তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। এই মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ পেলে বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। দুপুরে কালশির বাউনিয়া বস্তিবাসীর মাঝে খাবার বিতরণ করেন তিনি। এ সময় তিনি এসব কথা বলেন। তার দাবি, বস্তি উচ্ছেদের পূর্বে নোটিশ দেওয়া হয়নি, সরকারি জমি সরকার বুঝে নেবে, কিন্তু পুনর্বাসনের সুযোগ থাকতে হবে। এখানে আবাসন প্রকল্প করা হলে তালিকা ধরে তাদের সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমল থেকে উচ্ছেদের আগে আগুন লাগিয়ে দেয়া হচ্ছে। উচ্ছেদ করতে আসার পর ধাওয়া পাল্টা ধাওয়া হয়। যার 5 দিন পর আগুন লাগলো, এটা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা মনে করি না। পরিবার প্রতি 3 লাখ করে দাবি করা হচ্ছে। এ সময় আগুনের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। বিএনপি কিছু শিক্ষিত লোকদেরকে প্রশাসক হিসেবে বসানো দরকার ছিল সারা দেশে, অথবা তাদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা দরকার ছিল। ওই বিশেষ বরাদ্দ খাত আর রাজস্ব খাত তো এক না। এটা যদি ওনারা গোলায় ফেলেন তাহলে ওনাদের ওইখানে বসার আসলে কোনো যোগ্যতাই নাই। দ্বিতীয়ত, উনি ওনার কথা মধ্যে কন্ট্রাডিকশন। প্রথমে বলছেন নিয়ে গেছে, তারপরে আবার হাসান আব্দুল্লাহ ভাই যখন কল দিলেন তখন তিনি বলছেন যে আমি তো আসলে নিয়ে গেছে বুঝাই না, আপনারা বরাদ্দ দিচ্ছেন। তাহলে আমরা এখানে তাহলে এটাও বলা যায় যে তারেক রহমান 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন। এটা তো বাজেট নির্ধারণ করা হচ্ছে। এটাকে তো মানে এত মূর্খ লোকজনের সাথে আমাদের এসে এখন রাজনীতি করতে হবে, এটা খুবই দুঃখজনক। ঈদের ছুটির আমেজ ফুরানোর সঙ্গে সঙ্গে বাড়ছে রাজধানীমুখী মানুষের চাপ। ফিরতি যাত্রার শুরুতেই ট্রেনে ছিল না স্বস্তি। এখনো পুরোপুরি ভিড় না বাড়লেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের অপেক্ষা যেন কমছেই না। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় ক্ষোভ আর ভোগান্তির কথা জানিয়েছেন অনেকেই। আনন্দের রেশ এখনও রয়ে গেছে। সেই অনুভূতি নিয়ে ঈদের ছুটির শেষ দিনে কর্মব্যস্ত জীবনে ফিরছে রাজধানীবাসী। রোববার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ট্রেন এসে পৌঁছেছে ঢাকায়। ভোগান্তি এড়াতে কিংবা জরুরি কাজে যারা ঢাকায় ছিলেন তাদের অনেকেই ধরছেন বাড়ির পথ। ফলে স্টেশনে ছিল দুইমুখী যাত্রীর চাপ। আমরা ঈদের 3 দিন পরে যাচ্ছি যাতে একটু স্বস্তিতে বাড়িতে পৌঁছতে পারি। এখন আমরা এখানে এসে যদি এইরকম ভোগান্তি হয়, আমিও লাইনে দাঁড়াতে হলো, আমার ছেলেকে লাইনে দাঁড়াতে হলো, ওয়াইফে আরেক লাইনে দাঁড়াতে হলো। ফোন দিচ্ছে অফিস থেকে 2 বার। আমি চাইছিলাম যে এখানে নামে আমি অফিসে যে একটু রেস্ট করে যাব, কিন্তু তা হলো না। আমার বসে ফোন দিচ্ছে, আমার কলিকে ফোন দিচ্ছে, আমাকে আসতেছে আমার আধা ঘন্টা লাগবে, তারপর আমি এখানে এখন এয়ারপোর্ট থেকে আসতে 1.5 ঘন্টা লাগছে, টোটাল 1.5 ঘন্টা। সব তো লেট, সব লেট হয়ে গেছে। তবে ভোগান্তি ছিল রেলের এলোমেলো শিডিউলে। নির্ধারিত সময় স্টেশন ছাড়তে পারেনি বেশ কয়েকটি ট্রেন। এতে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। যাত্রীরা ভোগান্তির মধ্যেই আছে। ট্রেন সবগুলোই শিডিউল মতো যাচ্ছে না বা শিডিউল মতো আসতেছে না। সবাই অপেক্ষায় বা অনেকটা সময় বসে থাকা লাগতেছে। 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, কিন্তু এখনো ট্রেন ছাড়ে নাই। এখন কখন ছাড়বে সেটাও বলে না তারা। আসলে ট্রেনের টিকিট পাওয়া যায় না, 10 দিন আগেও টিকিট পাওয়া যায় না। আবার আসলো টিকিট স্ট্যান্ডার্ড টিকিট কাটলে দুনিয়ার মানুষ থাকে, আবার ট্রেনও ছাড়ে সময় মতো না। রেল কর্তৃপক্ষ বলছে শিডিউল বিপর্যয় নয়, বৈরী আবহাওয়া, লোকোমোটিভ সংকট এবং নিরাপত্তাজনিত কারণে কিছু ট্রেন দেরিতে চলাচল করছে। উত্তরবঙ্গগামী কিছু ট্রেনের শীতল বিপর্যয় আমরা হয়েছে। বিপর্যয় ঠিক বলবো না, কিছু বিলম্বিত হয়েছিল, কিছু ট্রেন বিলম্বিত হয়েছিল। আমরা এটা জানি, এটা বিভিন্ন কারণে হয়েছে। আপনারা জানেন কিছু ঝোড়ো হাওয়া ছিল, ওই সময় ঝড়ে গাছ পড়ে গেলে আমাদের ট্রেন চলাচল ব্যাহত হয়। খড় বিছিয়ে দেওয়া হয় মানুষজন গ্রামে, ওর উপর দিয়ে গেলে হুইল স্লিপ করে, এর জন্য আমাদের লোকোমোটিভ ফেল করে, সেটাও কারণ ছিল। এবং কিছু লোকোমোটিভের সমস্যাও ছিল এবং সেই সমস্ত। এবং আপনারা জানেন যে হ্যাঁ, যাত্রী ওঠানামাতে অনেক বেশি সময় লেগেছে। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের চাপ ছিল বেশি। দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীবাহী লঞ্চ এসে পৌঁছায় ঘাটে। পরিবারের সাথে, মা বাবার সাথে অনেক ভালো কাটাইছি, আত্মীয় স্বজনের সাথে। এখন
জীবিকার তাগিদে আবার ঢাকাতে চলে আসছি। এর আগে ঈদে আমরা আসা যাওয়ার সময় অনেক সিন্ডিকেট হয়েছে। গ্রামে গিয়ে আলহামদুলিল্লাহ ঈদে উদযাপন ভালোই করেছি এবং আসার জন্য যে যাতায়াত ভাড়াটা 300 টাকা করা হয়েছে, অনেক আমরা এতে খুশি হয়েছি। সংশ্লিষ্টরা বলছেন 2-1 দিনের মধ্যেই ফিরতি যাত্রা আরও বাড়বে। চেনা কর্মচাঞ্চল্যে ফিরবে রাজধানী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। এর মধ্যে নেত্রকোনায় প্রাণ গেছে মা ও 2 মেয়ের। পরিবারের সাথে ঈদ করে গাজীপুরে ফিরছিলেন তারা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে আসা মহুয়া পরিবহনের বাসটি সদরের 40 বাইপাস মোড়ে পৌঁছলে একটি অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী ইতি আক্তার। আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হলে ইতির বোন স্মৃতি আক্তার এবং মা নূরজাহানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নূরজাহানের স্বামী আইনুল হক সহ 5 জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। নিহতদের বাড়ি নেত্রকোনা সদরের আমলি কেশবপুর গ্রামে। হতাহতদের সবাই গার্মেন্টস শ্রমিক। এদিকে টাঙ্গাইল, দিনাজপুর, রংপুর, কুষ্টিয়ায় সড়কে প্রাণ গেছে আরও 4 জনের। এছাড়া ফরিদপুরের ভাঙা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছেন অন্তত 40 যাত্রী। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হজযাত্রীরা। হজ ফ্লাইটের আজ দ্বিতীয় দিন। আজ 14টি ফ্লাইটে 5795 জন হাজি দেশে আসবেন। সকাল 10টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকের প্রথম ফ্লাইটটি অবতরণ করে। এর আগে শনিবার সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে শুরু হয় হাজিদের দেশে ফেরার যাত্রা। প্রথম দিন মোট 13টি ফ্লাইটে দেশে ফিরেছেন 5434 জন হাজি। তাদের স্বাগত জানান বিমানবন্দর ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অবতরণের পরই প্রত্যেক যাত্রীকে দেয়া হচ্ছে 5 লিটার করে জমজমের পানি। গত 17 এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবছরের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী সাব চ্যাম্পিয়নশিপের খবর জানাবো। ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। মালদ্বীপকে 4-2 গোলে হারিয়ে আসরে সেমিফাইনাল নিশ্চিত করা মারিয়াদের এটি নিয়ম রক্ষার ম্যাচ হলেও জয় দিয়ে হ্যাট্রিক শিরোপার মিশনে এগিয়ে যেতে চায় দল। গোয়া রাজ্যের পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে এই ম্যাচ। এর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সকালে ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে প্রায় 1.5 ঘন্টা অনুশীলন করেন সাবিনা রূপনারা। ওয়ার্ম আপ, পাসিং ড্রিলের পর পজিশন হোল্ড এবং ছোট ছোট দলে ভাগ হয়ে ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেয় তারা। অনুশীলনের শেষ দিকে বাটলারের মূল মনোযোগ ছিল ট্যাকটিক্যাল পজিশনিং ও সেট পিস কৌশলের উপর। স্কোয়াডের সবাই পুরোপুরি ফিট। আমরা এখন একটি সম্পূর্ণ আলাদা দল এবং অনেক ভালো ফুটবল খেলছি। আমাদের দলে কিছু প্রকৃত ম্যাচ উইনার আছে। বিশেষ করে ভারতের আক্রমণ করার মানসিকতা থাকলে আমাদেরও তা আছে। আমরা যেমন প্রয়োজন বোধে রক্ষণভাগ সামলাতে পারি, তেমনি গোল করার সুযোগও তৈরি করতে পারি। প্রতিটা দলই আপনার যেমন শক্তি থাকে তেমন দুর্বলতাও থাকে। সো আমাদের যিনি অ্যানালিস্ট আছেন উনি হয়তো অ্যানালাইসিস করে ফেলেছেন যে ওনাদের ইন্ডিয়া টিমে কি কি দুর্বলতা আছে, সেগুলো মানে ওই জায়গাগুলো ব্রেক করে আমরা চেষ্টা করব আক্রমণ করার। দর্শক, এই নারী সাব চ্যাম্পিয়নশিপ কভার করছেন আমার সহকর্মী নাসিব শুভ। যাচ্ছি তার কাছে। শুভ, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। অনেক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। কেমন হতে পারে একাদশ? শাওন, যেমনটা আপনি বলছিলেন যে একাদশ পরিবর্তন যে আবাসের কথা, আমরাও তেমনটাই জেনেছি যে মনিকা চাকমা যিনি আছেন তিনি কিন্তু মাঝে মাঝে কিন্তু অত্যন্ত তৈরি। তো গত ম্যাচে কিন্তু ইনজুরির কারণে কিন্তু খেলতে পারেননি, বাট এই ম্যাচে আশা করা যাচ্ছে তাকে পাওয়া যাবে। এবং মনিকা মারিয়া মান্ডার যে একটা জুটি রয়েছে, তো সেই জুটির সুফল কিন্তু আগের ম্যাচগুলোতেও কিন্তু বাংলাদেশ বেশ ভালো হয়ে পেয়েছে। আপনি যদি সবশেষ নেপালে যেটি অনুষ্ঠিত হয়েছিল নারী সাব চ্যাম্পিয়নশিপ, সেখানেও কিন্তু ফাইনালে এই দুটি জুটির কিন্তু দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দেখেছে। তো সেখান থেকে আসলে একটা আশার আলো যাচ্ছে যে মনিকা যদি একাদশে ঢুকতে পারে তো সেখানে একটা ভালো একটা অ্যাডভান্টেজ বাংলাদেশ পাবে। সেই সাথে আমরা জানি যে শিউলি আজিমও কিন্তু ইনজুরির কারণে ছিটকে গেছিলেন এবং এই ম্যাচেও তাকেও ফেরানোর একটা পরিকল্পনা রয়েছে। সেই সাথে কিন্তু ডিফেন্ডার আফিদা খাতুন যিনি রয়েছেন তিনিও কিন্তু এদিকে ছিটকে যাওয়ার একটা প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, কারণ সবশেষ ম্যাচগুলোতে আসলে যা দেখা গেছে তিনি কিন্তু সেই জায়গা থেকে নিজেকে আসলে মেলে ধরতে পারেনি। একটা গোলও আসলে হজম করতে হয়েছিল বাংলাদেশ দলকে। তো সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশ দল কিন্তু চাইবে যে প্রতিপক্ষ যে ভারত রয়েছে সে ভারতকে হারিয়ে টানা 3বার যে চ্যাম্পিয়ন হওয়ার যে কৃতিত্ব রয়েছে সেটি কিন্তু গড়বার।
কেননা বাংলাদেশ দল এরই মধ্যে দুবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব মুকুট পড়ে আছে। তো এবার ভারতে যেটা অনুষ্ঠিত হচ্ছে সেখানেও কিন্তু তারা চাইবে যে এই ম্যাচটাকে এগিয়ে রেখে, যেটাকে তারা ড্রাইভ রিহার্সাল হিসেবে নিচ্ছে, কোন কোন জায়গায় আসলে আরো বেশি কাজ করা বাকি আছে বা কোন কোন জায়গায় দলটাকে আরো বেশি সামাল দিতে সামনের দিকে, সেখান থেকে কিন্তু কোচ বাটলার কিন্তু একটি পরিকল্পনা করছেন। এবং সবচেয়ে যে বিষয়টা আসলে বলে রাখতে চাই, এখানে কিন্তু গোল লক্ষ্য পরিষদেও কিন্তু আসলে পরিবর্তন আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। গতকাল যখন বাংলাদেশ দল অনুশীলন করছিল রুকমা চাকমাকে কিন্তু অনেক সময় ধরে কোচ এবং বাটলার সেই সাথে পৌঁছাতে করেছিলেন। নিশ্চয়ই শুভ, বাকি আপডেটটুকু নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো আমরা। ধন্যবাদ আপনাকে।